গল্পের নাম কুসন্তান। গল্পটি লিখেছেন মণিমা সরকার। সারা বাড়িতে তোড়জোড়। মামা দাদারা ব্যস্ত বাজারপত্র নিয়ে, আর মামিরা ব্যস্ত নানান কাজে। আজ পাকা দেখা বলে কথা। কত কাজ বাড়িতে। রান্নাঘরে গুচ্ছের কাজ। কত রান্না করতে হবে আজ। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। জানালার দিকে ঠাঁই দাঁড়িয়ে সুবর্ণা। তাকে নিয়ে সারা বাড়িতে উত্তেজনা ছড়িয়ে, তবুও এক ফোঁটা সুখ নেই তার মনে। আজ বড্ড একা লাগছে ওর। মামা মামি, দাদু দিদা, ভাই বোন সবাই থেকেও যেন বড্ড একা সে। আজ যদি বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো জোর করে বিয়েটা দিতে পারতো না বাড়ির মানুষগুলো। সেই কবে মারা গেছে বাবা। স্মৃতিগুলো বড্ড আবছা। বাবার মুখটা কেবল স্পষ্ট। অনেকক্ষণ ভাবার পর স্মৃতিরা ধরা দেয় চোখের সামনে, আর সেখানেই মনের সুখ খুঁজে পায় সুবর্ণা। সেই ছোট্টবেলার দিনগুলো। মা আর বড় মার প্রাণভোমরা ছিল সে। বাবার চোখের মণি। মিলি দিদির সাথে কত স্মৃতি। চুরি করে তেঁতুল জলপাই খাওয়া, নদীর পাড় ধরে হাঁটা, দস্যু দাদার হাতে কতই না কানমলা খাওয়া। সুখের একটা জীবন। সেই সুখের জীবনে কাল হয়ে এসেছিল বাবার অসুস্থতা। বাবা অসুস্থ হওয়ার পরই যেন বদলে গেছিল ওদেরও গোটা সংসার। বদলে গেছিল সকলের জীবনের মোড়ে মোড়ে। সুবর্ণা, তৈরি হয়ে নে দিদিভাই। হঠাৎই কানে এলো কথাটা। সুবর্ণা পিছন ফিরে দেখল দাদু দাঁড়িয়ে। এ বাড়িতে সবাই ভালোবাসে সুবর্ণাকে, তবে সবার থেকে সুবর্ণার টান বেশি এই দাদুর প্রতি। বাবার জেঠুর পরে এই দাদুই যে ছাতা হয়ে মাথার উপর থেকেছিল এতদিন। দাদু, বিয়েটা যে আমি করতে চাই না। আবারও বলল কথাটা। এর আগেও বাড়ির সবাইকে আলাদা আলাদাভাবে ডেকে বলেছে সে বিয়ে করতে চায় না, তবে তার কথা কেউ শোনেনি। না রে দিদি, আমাকে অনুরোধ করিস না। আমি পারবো না রাখতে। আমি মরার আগে তোকে নিরাপদ দেখে যেতে চাই রে দিদি। আমার জন্য তুই বিয়েটা কর। দাদু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি পড়তে চাই, চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। সব হবে। ছেলের বাড়ির সাথে কথা বলা আছে, ওরা সব করতে দেবে তোকে। বিয়ের পর তোর পড়ালেখার সমস্ত দায়িত্ব ওরা নিজে থেকে নিতে চেয়েছে। দাদু, আমরা কি তোর খারাপ চাই দিদি? না দাদু, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। মামা মামি, দিদি, তুমি, এরা না থাকলে তো আমি মরেই যেতাম গো। কিন্তু আমি বিয়েটা করতে চাই না। দেখ দিদি, তোর মা নিজের পছন্দে বিয়ে করেছিল তোর বাবাকে। সেই সংসার টেকাতে পারলো না। দেখ কি অবস্থা আজ। আমি চাই না তোরও তেমন কিছু হোক। আমি চাই তোর নিরাপদ আশ্রয়। ছেলের বাড়ির মানুষগুলো খুবই ভালো। ওই বাড়িতে তোর অসুবিধা হবে না। সব ঠিক আছে, তবে ওই মহিলার কথা তুমি বলবে না আমাকে। আমি ঘেন্না করি ওই মহিলাকে। তুমি যদি ওই মহিলাকে নিয়ে আর একটুও বাক্য ব্যয় করো, তবে ভালো হবে না বলে দিলাম। ক্রুদ্ধ হয়ে বলল সুবর্ণা। ও তোর মা? কিসের মা বলতে পারো? ওর জন্যই আমার বাবা এত তাড়াতাড়ি মরে গেছে। ও একটা খুনি। ওকে আমি ক্ষমা করব না। হাউ হাউ করে কেঁদে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল সুবর্ণা। গত কয়েক বছরে বারবার মায়ের প্রসঙ্গ উঠেছে। সব বাড়ি এড়িয়ে গেছে সুবর্ণা। মায়ের সঙ্গে দেখা করার কথা উঠলেই বড্ড ঘ্যাটতারা হয়ে গেছে প্রতিবারই। কারো সাধ্য হয়নি মা মেয়েকে মুখোমুখি দাঁড় করানোর। দীর্ঘক্ষণ রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে আছে সুবর্ণা। অনেকক্ষণ হয়ে গেল, মা এখনো এলো না কেন, তাই ভাবছে সে। মা তো বলে গেল, তুই এখানে অপেক্ষা কর আমার জন্য, আমি চট জলদি বাজারটা করে আনি। বাজারে খুব ভিড় হয় আজকাল। আর মাছ মাংস পচা সবজির গন্ধে ভরে আছে জায়গাটা, তাই নিয়ে গেল না তাকে। মা তো বলল এই যাবে আর আসবে, এখনো এলো না কেন? এদিকে সন্ধ্যা হয়ে গেল। আর দাঁড়াতে পারছে না সুবর্ণা। পা দুটো ব্যথা করছে তার। জুতো জোড়া পা থেকে খুলে রেখে তার উপর বসে পড়ল সে।
কী রে সুবর্ণা, তুই একা একা এখানে কি করছিস? হঠাৎই সুবর্ণার কানে এলো কথাটা। এ তো তপন কাকু। আমি মায়ের জন্য অপেক্ষা করছি তো কাকু। মা বলল তুই এখানে থাক, বাজারে খুব গন্ধ, আমি বাজার করে আনছি। ও কাকু, তুমি মাকে দেখেছো গো? অনেকক্ষণ হলো, মা গেছে বাজারে, এখনও আসছে না। আমার আর এখানে ভালো লাগছে না। তোর মায়ের সাথে তো সেই কখন দেখা হয়েছে আমার। তোর মা তো বলল সে বাবার বাড়ি যাচ্ছে। তুই এখানে আর এক কথা বলছিস, বুঝতে পারছি না। না গো কাকু, আজ মাই বাজারে গেছে, জেঠু যায়নি। আমি মায়ের সাথে যাব বলেই তো এলাম, কিন্তু বাজারে গন্ধর জন্য মা আমাকে এখানে রেখে গেল, আসছেই না। সে না হয় হলো, এখন চল দেখি আমার সঙ্গে, তোকে বাড়িতে নামিয়ে দেব। না গো কাকু, আমি যাব না। মা এসে আমাকে দেখতে না পেলে টেনশনে পড়ে যাবে। তুমি যাও, মা এখনই চলে আসবে। সে আসলে আসবে, সন্ধ্যা হয়ে গেছে। আমি তোকে একা রেখে যাব না, চল আমার সঙ্গে, নইলে তোর বাবা চিন্তা করবে। বাবার কথা শুনতেই বাড়িতে যেতে রাজি হলো সুবর্ণা। মাকে বড্ড ভালোবাসে, তার থেকে বেশি বাবাকে। বাবা অসুস্থ, বাবার প্রতি সবার বিরক্তি, তাই তো বাবার জন্য বড্ড মায়া লাগে তার। তাই আর দেরি না করে রাজি হলো বাড়িতে যেতে। তপন কাকু ও সুবর্ণাকে সাইকেলের কেরিয়ারে বসিয়ে রওনা দিল। তপন কাকু সুবর্ণাকে বাড়িতে নামিয়ে দিয়ে তার জেঠিকে জানিয়ে দিল সুবর্ণা রাস্তায় একা একা দাঁড়িয়েছিল এবং শুক্লার সঙ্গে তার দেখা হয়েছিল। শুক্লা জানিয়েছে সে বাপের বাড়ি যাচ্ছে। তপনের মুখে এ কথা শুনে আগা মাথা না বুঝতে পেরে দৌড়ে গেল সুবর্ণাদের ঘরে। সুবর্ণার বাবা অর্থাৎ পরিতোষকে খুলে বলল সব কিছু। সব কথা শুনে পরিতোষ ফোন করল শুক্লাকে। সুইচ অফ শুক্লার নম্বরটি। দ্রুত কল করল শুক্লার বাপের বাড়িতে। না, সেখানেও যায়নি শুক্লা। ফোন করল সব কটা আত্মীয়র বাড়িতে এবং পরিচিত কয়েকজনকে। না, কেউ খোঁজ দিতে পারল না। সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত, চারিদিকে শোরগোল পড়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না শুক্লাকে। বাড়িতে হৈ হৈ পড়ে গেছে। সুবর্ণা লক্ষ্য করল অসুস্থ বাবা বারান্দার এক কোণে মন মরা হয়ে বসে আছে। জেঠিমা উঠোনের এক কোণে বসে হাউ হাউ করে কেঁদে চলেছে। জেঠু চটজলদি বাড়ি থেকে বেরিয়ে গেল। মাও এখনো বাড়িতে এলো না। সবাই কেমন চুপচাপ। কি হচ্ছে কিছুই বুঝছে না সুবর্ণা। সুবর্ণাকেও কেউ কিছু বলছে না। দাদাকে জিজ্ঞেস করলেও সেও চুপচাপ। সব কিছুর মাঝে সুবর্ণার বড্ড চিন্তা হচ্ছে মায়ের জন্য। এখনো বাজার থেকে এলো না, কখন আসবে? স্কুল থেকে কত লেখা দিয়েছে, সেগুলো এখনো বাকি আছে। ভাবতে ভাবতে জেঠির কাছে গেল সুবর্ণা। মা কখন আসবে গো বড় মা? সেই কখন গেছে বাজারে, এখনো বাজার করছে মা? কই, জেঠুর তো এত সময় লাগে না বাজার করতে। ছোট্ট সুবর্ণার মুখে একথা শুনে বুকটা চুরমার হয়ে গেল দীপালির। সুবর্ণাকে বুকে চেপে হাউ হাউ করে কেঁদে উঠেছে সে। দীপালি খেয়াল করেছিল শুক্লা কদিন থেকে বেশ ফুরফুরে, তাকে চঞ্চলতাও গ্রাস করেছিল। সে জানিয়েছে পরিতোষকে এ ব্যাপারে। সুবর্ণার আর মনেও নেই সেদিন রাতে কি হয়েছিল। ঘুমিয়ে পড়েছিল জেঠির কোলে। পরদিন থেকে আর মাকে দেখতে পায়নি সে। পাগলের মতো খুঁজেছে মাকে, কিন্তু মা ধরা দেয়নি। প্রথম কয়েকদিন জেঠিমার সঙ্গে ঘুমিয়েছে, তারপর থেকে জ্যাঠতুতো দিদি মিলির সাথে। ক্লাস 3তে পড়ে সুবর্ণা, নিতান্তই ছোট। অত শত না বুঝলেও লোকের কথায় ওই বয়সেই বুঝেছিল যে মা তাদের ছেড়ে পালিয়ে গেছে। মা কোথায় গেছে সে বিষয়ে বাবার কাছে বার কয়েক জানতে চেয়েছে, তবে উত্তর দেয়নি অসুস্থ বাবা। সুবর্ণাও পরে আর জানতে চায়নি। তবে ভীষণ রকম মিস করেছে মাকে। মা চলে যাওয়ার মাস ছয়েকের মধ্যেই বাবাও মারা যায়। সুবর্ণার আর থাকা হয় না বাবার বাড়িতে। সুবর্ণার মামারা সুবর্ণা এবং তার দাদাকে নিয়ে যায় তাদের সঙ্গে। মামার বাড়িতেই বড় হতে থাকে সুবর্ণা। মামিমার দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছে সুবর্ণা। খোঁপায় লাগিয়ে নিল তাজা কাঠগোলাপটা।
মোটামুটি তৈরি সে। ইচ্ছে না থাকলেও পরিবারের সকলের মুখের দিকে তাকিয়েই কিছুটা নিমরাজি সুবর্ণা। দাদু দিদার বৃদ্ধাচারণ করে বৃদ্ধ বয়সে তাদেরকে কষ্ট দিতে চায় না সুবর্ণা। তবে 18 হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করতেও নারাজ সে। দাদু যতই বলুক, বিয়ে দিয়ে তাকে নিরাপদ আশ্রয়ে পাঠাতে চাইছে। সুবর্ণা জানে স্বনির্ভরতার থেকে নিরাপদ আশ্রয় কোথাও নেই। কি করবে সুবর্ণা? রাস্তা খুঁজে না পেয়ে চিন্তায় মগ্ন। তখনই ফোনটা বেজে উঠল সুবর্ণার। ফোনের ওপাশে মিলি। কিরে বুনু, আজ নাকি তোর পাকা কথা? একবার জানালি না? তাছাড়া বিয়ে করছিস কেন এত তাড়াতাড়ি? আমি কি বিয়ে করতে চাই রে? আমি বিয়ে করতে চাই না, কিন্তু দাদু দিদাকেও কষ্ট দিতে পারবো না। দেখ, আর যাই হোক, বিয়ের জন্য তুই সম্মতি দিস না। আজ দাদু দিদা কষ্ট পাবে, রাগ করবে, কিন্তু যেদিন তোকে স্বাবলম্বী দেখবে সেদিন ঠিক খুশি হবে। আর সব থেকে বড় কথা, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। যদি চাস চলে আসতে পারিস আমার কাছে, সিদ্ধান্ত তোর কাছে। সুবর্ণা! হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর কানে এলো সুবর্ণার। সুবর্ণা দ্রুত মিলির ফোনটা কেটে দিল। পিছন ফিরে দেখল মধ্যবয়স্কা শুক্লা। মাথার চুলে পাক ধরেছে, সিঁথি ভর্তি সিঁদুর। বহু বছর পরে শুক্লাকে দেখে আনন্দিত হওয়ার পরিবর্তে শরীরটা জ্বলে উঠল সুবর্ণার। এতদিনে শুনে এসেছে শুক্লা আসতে চায় এ বাড়িতে, তবে তার পছন্দ নয় বলে অনুমতি দেয়নি দাদু। তবে আজ কি করে তার মুখোমুখি হলো শুক্লা? এ বাড়িতে আসার সাহস কোথা থেকে পেল শুক্লা? এখানে কি মনে করে? আর এত সাহস কে দিল তোমাকে? সুবর্ণা, মা আমার, এটা আমার বাবার বাড়ি। আমি এতদিন আসিনি তুই চাস না বলে, তবে আজ আর থাকতে পারলাম না। ওরে, আমি তোর মা। মেয়ের পাকা দেখায় আমি মা হয়ে আসবো না? ধীরে ধীরে বলল শুক্লা। কিসের মা? যেদিন রাস্তায় আমাকে একা ফেলে চলে গিয়েছিলে সেদিন মনে ছিল না তুমি মা? আমি তখন ক্লাস 3-তে পড়ি, অনেক ছোট। তোমার জন্য অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল। আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য। তুমি আসোনি। তুমি নিজের ছেলে মেয়ে অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিলে। নতুন সংসার হয়েছে তোমার। আমরা তোমার কেউ না, কেউ না। সুবর্ণা, দূর হও আমার চোখের সামনে থেকে, নইলে আরও অনেক কুকথা শুনতে হবে। দেখ সুবর্ণা, আমি নিরুপায় ছিলাম। সামনে আমার পুরো জীবনটা পড়েছিল। কি করতাম আমি বল? তোমার পুরো জীবনটা পড়েছিল, আমাদের ছিল না। কয়েকটা দিন অপেক্ষা করতে তোমার কি সমস্যা ছিল? তুমি তো জানতেই বাবা মারা যাবে। আর কটা দিন সহ্য হলো না তোমার? বলেই হাউ হাউ করে কেঁদে উঠল সুবর্ণা। এগিয়ে এলো শুক্লা, তবে তাকে স্পর্শ করতে দিল না সুবর্ণা। একদম ছোঁবে না তুমি আমাকে। তুমি আমার কেউ না। আমার বাবা মরে গেছে। যদি তুমি আমার মা হতে, তবে তোমার মাথায় সিঁদুর থাকতো না। এভাবে বলিস না মা আমার। তো কিভাবে বলবো? 10টা বছর আমি আর দাদা কিভাবে কাটিয়েছি জানো তুমি? মনে রেখো, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। তুমি যে সুখের সন্ধানে আমাদের সবাইকে ত্যাগ করেছিলে, সেই সুখ তোমার কাছে ধরা দেয়নি, দেবেও না। আমার বাবার মরার আগের প্রতিটি দীর্ঘশ্বাসের দাম তোমাকে দিতে হবে। আমার প্রতিটি নির্ঘুম রাতের হিসেব তোমায় দিতে হবে। একটা ছোট্ট বাচ্চা থেকে তার মাকে কেড়ে নেওয়ার হিসেব তোমাকেই দিতে হবে। কোন সুখের সন্ধানে গিয়েছিলে তুমি? দেখো, কিচ্ছু নেই তোমার। সন্তান নেই, তোমার স্বামী আর তোমার নেই। থোকা থোকা রাগ ঝলসে পড়ছে সুবর্ণার চোখ দিয়ে। যখন থেকে বুঝতে পেরেছিল তার মা তাদেরকে ছেড়ে অন্যত্র সংসার পেতেছে, তখন থেকে মায়ের প্রতি তীব্র ঘৃণা এসেছিল তার। আমি প্রায়শ্চিত্ত করতে চাই সুবর্ণা। আমি জানি তুই বিয়েটা করতে চাস না। আমি বাড়ির সবাইকে বোঝাবো। আমি বাবার কাছে অনুরোধ করব। আমি তোকে সাহায্য করব। তোকে এখান থেকে নিয়ে যাব। তোর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। আমি আমার সমস্ত দায়িত্ব পালন করব, যতদিন অবধি না তুই নিজের পায়ে দাঁড়াস। আমাকে একটা সুযোগ দে মা।
আমি যে অন্যায় করেছি তোর সঙ্গে সেটার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। দু চোখ ছলছল করে উঠল শুক্লার। গত 10 বছরে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে তাকে। সংসার ফেলে যার হাত ধরে পালিয়ে এসেছিল, প্রথম 2টো বছর তার সঙ্গে ভালো কাটলেও তারপর থেকে জীবনে নানা রকম অশান্তি শুরু হয়। অন্য নারীতে আসক্ত হয়ে যায় তার স্বামী। যে সুখের আশায় অসুস্থ স্বামী সন্তান সংসার ফেলে এসেছিল শুক্লা, সেই সুখ তার কপালে স্থায়িত্ব পায় না। তবে সেখান থেকে ফিরে আসার পথও বন্ধ ছিল তার কাছে। তাই তো সেখানেই পড়ে রয়েছে আজও। কিছু অপরাধের প্রায়শ্চিত্ত হয় না, বুঝলে? কিছু মানুষকে ভগবান নিজেও সুযোগ দিতে চায় না। সেরকমই তুমি একজন। আর আমার ব্যবস্থা তোমাকে করতে হবে না, আমার ব্যবস্থা হয়ে গেছে। বলেই ঘর থেকে বেরিয়ে গেল সুবর্ণা। ঘরের বাইরে দাঁড়িয়ে সবাই। দাদু, আমি বুঝে গেছি আমি কি চাই। মিলি দিদি ফোন করেছিল, আমি ওর কাছেই যাচ্ছি। নেক্সট ইয়ারে জয়েন্টে বসার জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আমাকে ক্ষমা করো, আমি এই বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, বলে দিও তোমার মেয়েকে, মা শব্দটার মাঝেই সারা ব্রহ্মাণ্ড নিহিত। এই মা শব্দকে কলুষিত করেছে সে। আমার কাছে সে সারা জীবন স্বার্থপর মহিলা হয়েই থাকবে। আমি তাকে কখনোই নিজের করে নেব না। দিদিভাই, ক্ষমার থেকে বড় আর কিছু নেই দুনিয়ায়। ক্ষমা করে দে তোর মাকে। সুবর্ণার মাথায় হাত রাখলো ওর দাদু। না গো দাদু, এত বড় উদার মনের মানুষ আমি না। আমি পারবো না আমার জীবনের গত 10টা বছরকে ভুলে যেতে। তোমরা আমাকে কুসন্তান বলো, আমার আফসোস নেই। তবে ওই মহিলাকে ক্ষমা করতে বলো না। ওনার মেয়ে হয়ে থাকার চেয়ে কুসন্তান হয়ে থাকা অনেক বেশি সম্মানের আমার কাছে। দাদু দিদার পা ছুঁয়ে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় সুবর্ণা। তাকে আটকানোর জন্য আর একটুও শব্দ উচ্চারিত হলো না উপস্থিত কারোর মুখ দিয়ে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।